যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ভাব ও কাজের পরবর্তী অংশের আলোচনা আজকে আবার করব। গতকাল যে জায়গাটাতে আমরা শেষ করেছিলাম সেটি হচ্ছে যে দেখো, যে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। অর্থাৎ যদি ধোঁকা দেওয়া হয়, যদি প্রতারণা করা হয়, যদি সাধারণ মানুষকে কাজে নিযুক্ত করে তাদেরকে উপযুক্ত পরিবেশ না দেওয়া যায়, তাহলে তারা কি হবে? বিরক্ত হবে। বুঝতে পারছো? আমরা একটা গল্প জানি, ওই যে উম, একটা বাগানে একটা বাগানে ওই যে একজন রাখাল, সে বাঘ বাঘ বলে চিৎকার করত। প্রথমবার বাঘ বাঘ বলে চিৎকার করার পর গ্রামের লোকজন সব লাঠিসোঁটা নিয়ে তাকে উদ্ধার করতে গিয়েছে। এবার উদ্ধার করতে যখন গিয়েছে তখন দেখেছে যে ছেলেটি আসলে দুষ্টুমি করেছে, সে হাসাহাসি করছে, সবাইকে বোকা বানিয়েছে। এরপর যখন কয়েকদিন পরে সে আবারও কি করলো, বাঘ বাঘ বলে চিৎকার করলো। তখন লোকজন আবারও গিয়েছে, যে দেখেছে সে আবারও তাদের সঙ্গে কি করেছে, প্রতারণা করেছে। তৃতীয়বার যখন সে সত্যি একদিন বাঘের কবলে পড়লো, তখন মানুষজন লাঠিসোঁটা নিয়ে যখন সেই মানে যাওয়ার কথা ছিল, তখন তারা কিন্তু আর গেল না। কারণ তারা ভেবে নিয়েছিল যে এই ছেলেটি আমাদের সঙ্গে আহ, প্রতারণা করে, দুষ্টুমি করে, মজা করে, সুতরাং সে হয়তো আজকেও কি করছে, মজা করছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, যে তুমি যখন সাধারণ মানুষকে কোনো একটা কাজ উদ্ধারের জন্য তাদেরকে সেই কাজে নিযুক্ত করবে, তাদেরকে অবশ্যই মানে সেখানে স্বচ্ছতা রাখতে হবে, তাদের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে, তাদেরকে উপযুক্ত আহ, পারিশ্রমিক দিতে হবে, উপযুক্ত কি বলবো যে তারা যেন সেখানে প্রতারণা শিকার না হয়, বা তারা যেন মনক্ষুণ্ণ না হয়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যদি তা করতে কেউ ব্যর্থ হয়, তাহলে তারা বেশ বিরক্ত হবে এবং পরবর্তী সময়ে তাদেরকে যদি কাজে ডাকা হয়, তাহলে তারা আর সেই কাজে যোগদান করবে না, বা তারা আর কাজে সেই কাজ আর করবে না। ঠিক আছে? তো কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না। এরপরে তাদেরকে যতই ডাকাডাকি করা হোক না কেন, তারা আর মানে সেখানে যাবে না, তাই না? তাদের মন আর চাইবে না সেখানে যাইতে। এই কারণে লেখক এই কথাটাকে বলছেন যে তাহারা জাগিয়া ঘুমাবে। অর্থাৎ কোনো ঘুমন্ত ব্যক্তিকে যত সহজ যে মানে জাগিয়ে তোলা, একজন জেগে জেগে যদি ঘুমায়, ঘুমের যদি কেউ ভান করে থাকে, তাহলে কিন্তু তাকে ডেকেও তার সেই ঘুম থেকে তোলা যায় না। এই কারণে কবি বলছেন যে সময় থাকতেই তাদেরকে উপযুক্ত মানে কাজের ক্ষেত্র তৈরি করে তাদেরকে দ্বারা কাজ করিয়ে নিতে হবে। কিন্তু যদি তাদের সঙ্গে প্রতারণা করা হয়, তাদের সঙ্গে বেইমানি করা হয়, বা তারা যদি আসলে সেখানে যে হতাশ হয়, তারা যদি কাজের ক্ষেত্র না পায়, তাহলে এর পরবর্তীতে তারা সেই কাজে যতই ডাকা হোক না কেন, তারা আর সেই কাজে যোগদান করবে না। এরপরে কবি বলছেন যে তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। অর্থাৎ যারা জেগে জেগে ঘুমায়, অর্থাৎ এখানে ওই শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে যারা একবার বিরক্ত হয়ে আর সেখানে যেতে চাচ্ছে না, সেই শ্রেণীর মানুষকে এখানে কবি ওই জেগে ঘুমানোর সঙ্গে তুলনা করেছেন। এর চেয়ে বরং বলছে যে যদি এমন মানুষকে ডাকা হয়, এমন মানুষকে যে আসলে কুম্ভকর্ণের ঘুমে ঘুমিয়ে আছে, তাকেও জাগানো সম্ভব, কিন্তু যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে আসলে জাগানো সম্ভব নয়। এখানে কুম্ভকর্ণ প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। কুম্ভকর্ণ একজন পৌরাণিক ক্যারেক্টার, যে কিনা টানা 6 মাস একটানা ঘুমিয়ে থাকে। তার ঘুম ভাঙানোর জন্য ঢোল কাশি বাদ্যযন্ত্র বাজিয়ে তার ঘুম ভাঙানো হতো। এটা জাস্ট হিন্দু পুরাণের একটা ব্যাপার। তো যাই হোক, এই প্রসঙ্গে এখানে নিয়ে আসা হয়েছে কেবল ওই যে ওই শ্রেণীর মানুষদেরকে বোঝানোর জন্য, যে আমাদেরকে অবশ্যই পরিকল্পিত ভাব মাথার মধ্যে নিয়ে সেই ভাব অনুযায়ী আগেই কার্যক্ষেত্র তৈরি করে তারপরে সাধারণ মানুষকে সেখানে নিয়োগ করতে হবে। যদি আমরা সাধারণ মানুষের সঙ্গে কাজ মানে সাধারণ মানুষকে বা যারা কাজ করবে তাদেরকে যদি আমরা উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবেই আহ, ওই মানুষদেরকে যারা কাজ করবে তাদেরকে পুনরায় সেখানে আর নিযুক্ত করা সম্ভব হবে না। এর চেয়ে বরং
যারা একেবারেই ঘুমিয়ে আছে, যারা একেবারেই কোনো কাজের না, একেবারে যারা কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট না, তাদেরকেও মানে সেই কাজে নিযুক্ত করা যেতে পারে। বুঝতে পারছো? মানে বিষয়টা এখানে কবি আসলে একটু জাস্ট উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদেরকে অবশ্যই সাধারণ মানুষকে কাজের উপযুক্ত ক্ষেত্র তৈরি করে সেই তখনই তাদেরকে কাজে নিযুক্ত করতে হবে। ঠিক আছে? এরপর দেখো এই কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। এখানে লেখক একটি উদাহরণ দিচ্ছেন। সেই উদাহরণটা কি? আমাদের দেশেও এই উদাহরণগুলো এখন প্রযোজ্য। যে কোনো একটা ইস্যুতে, যে কোনো একটা যে কোনো একটা ব্যাপার নিয়ে আমরা হুটহাট কি করি, রাস্তায় নেমে পড়ি। হুজুগে, হুজুগে বলা হচ্ছে, হুজুগ, হুজুগ শব্দের অর্থ হচ্ছে যে মানে কোনো কিছু বিচার বিবেচনা না করে, শুনেই, শোনা মাত্রই, বা হচ্ছে যে অন্ধ অনুকরণ করে আমরা কি করি, হুড় হুড় করে হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল রাস্তায় বের হয়ে আসছিল। কবি এই উদাহরণ দিচ্ছেন। কিন্তু তারা যে উদ্দেশ্য নিয়ে, তারা যে সংকল্প নিয়ে সেখানে আসছিল, সেটা আসলে স্থায়ী রূপ দিতে পারেনি। কারণটা কি? এর পরে উত্তর দিচ্ছেন যে কেন এমন হইল। একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটটাকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংচানো হইল। ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো একটা স্বার্থ উদ্ধার করার জন্য বা কোনো একটা কর্ম সম্পাদনা করার জন্য মানুষ একত্র হয়, কিন্তু যদি সেই কাজটা ভেস্তে যায়, সেই কাজ যদি নষ্ট হয়ে যায়, সেই উদ্দেশ্য যদি অর্জন না হয়, তাহলে সেখানে আসলে কি হয়, ওই যে এর আগে আমরা বলেছিলাম যে সুফলের পরিবর্তে কুফল আসে। ঠিক তেমনি এখানেও কবি বলছেন যে স্পিরিট গুলো নষ্ট হয়ে যায়, কাজের স্পৃহা। স্পিরিট ইংরেজি শব্দ, যার অর্থ হচ্ছে যে কাজের স্পৃহা, আগ্রহ। তা কবি বলছেন যে যে ছাত্র দল যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তারা আসলে সেই উদ্দেশ্য সফল করতে পারেনি। এই কারণে যে সকল ছাত্র দল রাস্তায় আসছিল, তাদের স্পিরিটটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ একটা সাময়িক উত্তেজনা, কোনো একটা উপলক্ষ্য তৈরি করে তাদেরকে রাস্তায় নেমে বের করে আনা হয়েছে, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে কার্যকরী না। এ কারণে কবি ওই যে ছাত্রদল, ওই যে জনগোষ্ঠী, তাদের যে কাজের যে স্পৃহা, কাজের যে স্পিরিট, সেটাকে কি করা হয়েছে, বিশ্রীভাবে মুখ ভ্যাংচানো হয়েছে। অর্থাৎ তাদের সেই স্পিরিটটাকে নষ্ট করে দেয়া হয়েছে। পরবর্তী সময়ে যদি তাদেরকে আবার এরকম ডাকা হয়, তারা আর কখনোই এভাবে সাড়া দিবে না। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া, শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আমি যে একটু আগে যেটা বললাম সেটাই, যে তাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় নামিয়ে আনা হয়েছিল, কিন্তু সে উদ্দেশ্যটা সফল হয়নি। তারা সেখানে এসে দেখলো যে আসলে তারা যে কাজে আসছে সেটা মানে সঠিক কাজ নয়। তখন তাদের সেই স্পিরিটটাকে কবি মুখ ভ্যাংচানোর সঙ্গে তুলনা করলেন। এরপর কবি বলছেন যে যারা কেবল যে কোনো একটা হুজোগে, যে কোনো একটা সাময়িক উত্তেজনায় এই সকল লোককে কি করেছেন, রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, বাইরে বের করে নিয়ে আসে। বাইরে বের করে নিয়ে আসার উদ্দেশ্য কি, তাদের হয়তো বা কিছু নাম বা বদনাম, যাই হোক না কেন, এটার কারণে যে এই ছাত্রদেরকে বাইরে বের করে নিয়ে আসা হলো। কিন্তু যখন দেখলো যে এই কাজটা আর মানে সফল হচ্ছে না, তখন কবি বলছেন যে স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট হলো। অর্থাৎ মানে উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে যে স্পৃহা নিয়ে, যে মানসিক শক্তি নিয়ে মানুষ কাজে নামে, সেই মানসিক শক্তিগুলো নষ্ট হয়, হারিয়ে যায়। পরবর্তী সময়ে যখন আবার তাদেরকে দরকার হয়, তখন তারা সেই আগের স্পিড নিয়ে, আগের স্পিরিট নিয়ে, আগের স্পৃহা বা আগের যে মানসিক শক্তি ছিল, সেই শক্তি নিয়ে আর তারা আসতে পারে না। তারা সেই শক্তি হারিয়ে ফেলে। ওই যে আমি একটু আগে যে বাঘের উদাহরণ দিলাম, সেটা একটু খেয়াল করে দেখো, যে তারা বারবার ব্যর্থ হয়ে পরবর্তী সময়ে কি করেছে, তারা আর সেখানে যায়নি। যখন সত্যি সত্যি তাদের প্রয়োজন ছিল, তখন কিন্তু তারা সেখানে যায়নি, কারণ তারা মনের শক্তিটা হারিয়ে ফেলেছে, স্পিরিটটা হারিয়ে ফেলেছে। আর যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে
আবার মুক্তি চূন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? কবি এখানে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের আন্দোলন সংগ্রামের কথা বলছেন, যে আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লোকার, অর্থাৎ আগের দিনের এই যে বিশ্ববিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয়ের মুখে চুন দিয়ে তারা আবার সেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লো, যদি সত্যি সত্যি তাদেরকে আবার তাদের ডাক আসে আগামীতে, আগামীকাল বা যে কোনো সময় ভবিষ্যতে যদি কোনো সময় তাদের আবার প্রয়োজন হয়, তারা কি আবার আগের সেই স্পিরিট নিয়ে আসতে পারবে? অর্থাৎ ছাত্রছাত্রীরা যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমে পড়েছিল, যে স্পিরিট নিয়ে রাস্তায় পড়েছিল, সেই স্পিরিটটা নষ্ট হয়েছে। তারা সেখান থেকে ব্যর্থ হয়ে আবার কি করেছে, বিশ্ববিদ্যালয়ে ফিরে এসছে, বিশ্ববিদ্যালয়ের মুখ চুন করে দিয়েছে, অর্থাৎ লজ্জা বয়ে নিয়ে আসছে। কিন্তু পরবর্তী সময়ে যখন তাদের সত্যি সত্যি কোনো আন্দোলন সংগ্রামের জন্য ডাকা হবে, তখন কি তারা আর আগের মতো যেতে পারবে? কবি আসলে এই উদাহরণগুলো বারে বারে বোঝাচ্ছেন। তারপর দেখো, হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। হঠকারিতা করিয়া অর্থাৎ হুটহাট সিদ্ধান্ত নিয়ে, হঠকারিতা মানে ওই যে সাময়িক উত্তেজনা, অর্থাৎ হয়তো কেউ হয়তো তাদেরকে হুজোগে মাতিয়ে দিয়েছে যে আজকে এই কাজটা করতে হবে, হয়তো বা সবাই হুড়হুড় করে বের হয়ে গেছে। এই কারণে কবি বলছেন যে হঠকারিতা করিয়া এই এই শ্রেণীর লোকদেরকে যারা আসলে ভোগটা ভোগালো বা তাদের সঙ্গে যে এই ভ্রম করিল, অর্থাৎ তাদের যে মনে দুঃখ দিল, বা হচ্ছে যে তাদের কি বলা যায়, এই যে ভুল হলো যে কাজটা, হ্যাঁ, ভ্রম মানে ভুল হওয়া, ভ্রান্ত হওয়া, অর্থাৎ কবি বলছেন যে এই যে হুটহাট সিদ্ধান্তের কারণে যে ভুলটা হলো, সেই অনুশোচনায় তারা কি করবে, কোনোভাবেই সেই অনুশোচনাটা তাদের মন থেকে কোনোভাবেই তারা মুছতে পারবে না, কারণ তখন তারা খুব অনুশোচনায় ভুগবে। তখন তাদের মনে হবে যে কেন গেলাম, না গেলেই তো পারতাম। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না কেন, বাইরে থেকে লাপরোয়া মানে কোনো পরোয়া করি না, বা বাইরে থেকে যতই তারা অভিনয় করুক যে আমার আসলে তেমন কোনো ক্ষতি হয়নি, বা আমি আসলে কোনো ভুল করিনি, কিন্তু মনে মনে তার অনুশোচনাটা থেকেই যাবে যে কেন আমি এই ভুলটা করলাম, বা কেন আমি এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে এরকম একটা কাজে গেলাম। আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা গুজবে, দেখা গেছে যে মানুষ কি হয়ে যায়, মানে গুজবে কান দিয়ে দেখা গেছে যে কোনো একটা অসত্য বিষয়কে, অসত্য বিষয়ের পেছনে ছোটে, যখন তারা জানতে পারে যে এই জিনিসটা আসলে সত্য নয়, এটা অসত্য, এটা আসলে ঠিক নয়, তখন তারা অনুশোচনায় ভোগে। যদিও কেউ কেউ কি করে, যদিও কেউ কেউ অভিনয় করে আসলে ভালো থাকার চেষ্টা করে, তারপরেও তারপরেও তারা আসলে মনের অনুশোচনা থেকে কোনোভাবে মুক্ত হতে পারে না। এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এ কারণে পরবর্তী সময়ে যখন সত্য সত্যই কখনো তার ডাক আসবে, অর্থাৎ কোনো একটা কাজে তাকে যেতে হবে, তখন সে আর সেই লজ্জাতে সেখানে সেভাবে আগের মতো যোগদান করতে পারে না। বুঝতে পেরেছ? মানে বিষয়টা হচ্ছে যে যদি একবার কেউ ব্যর্থ হয়, ধোঁকা খায়, প্রতারণার শিকার হয়, বা অসত্য কোনো বিষয়, অসত্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, পরবর্তী সময়ে সত্যি সত্যি যখন তার প্রয়োজন পড়ে, তখন আসলে সে, যদি সে মানবিক মানুষ হয়, তাহলে সেখানে সে আর লজ্জায় যেতে পারে না। এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনই করিতেছি নাকি? এই জায়গাটাতে একটু খেয়াল করো, কবি বলছেন এই এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধন করিতেছি। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো? সেটি হচ্ছে যে এভাবে বারে বারে যদি আমরা কি করি, আমাদের দেশের যে প্রাণ শক্তি, যারা আসলে দেশের মূল চালিকা শক্তি,
তরুণরা, তরুণ সমাজ যারা আসলে একটা সময় দেশের হাল ধরে, তাদের যে স্পিরিট, তাদের যে স্পৃহা, তাদের যে মানসিক শক্তি, সেটা যদি আমরা অপব্যবহার করি, অর্থাৎ সঠিক কাজে ব্যবহার না করে কুব্যবহার করি, তাহলে দেশের মঙ্গল তো হবেই না, বরঞ্চ দেশের সঙ্গে শত্রুতা করা হবে, দেশের সঙ্গে দেশদ্রোহিতা করা হবে। বুঝতে পারছো? অর্থাৎ তরুণ সমাজকে দেশের উন্নয়নের কাজে লাগানোর পরিবর্তে আমরা যদি তাদের সঙ্গে প্রতারণা করি, তাদেরকে তাদের দ্বারা কাজ করানোর পরিবর্তে আমরা যদি কোনো অসত্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করি, তাহলে দেশের মঙ্গলের পরিবর্তে দেশের আসলে অমঙ্গলই বয়ে আসবে। এই কথাটাই কবি এখানে বলছেন যে আমরা আসলে সেখানে তো দেশের উদ্দেশ্য বা দেশের মঙ্গল সাধনা হয়ই না, বরঞ্চ দেশের সঙ্গে শত্রুতা করা হয়। রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ। এজন্য তিনি আবার সাবধান করে দিচ্ছেন যে এই কথাটা বললে কি অনেকে রাগ করতে পারে, অনেকের মন খারাপ করতে পারে। এই কারণে কবি বলছেন যে এটা আসলে রাগার কথা না, এটাই বাস্তবতা, এটাই আসলে আসলে বিবেচনা সাপেক্ষ। অর্থাৎ বাস্তব যে বিষয় সেটা কবি এখানে বলছেন যে আমাদেরকে তরুণ সমাজকে বা সাধারণ মানুষকে, জনসাধারণকে অবশ্যই সঠিকভাবে সঠিক কাজে লাগাতে হবে। কোনোভাবেই তাদেরকে এমন কোনো কাজে লাগানো যাবে না যাতে দেশের অকল্যাণ হয়। আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? চিন্তা করো, কবি আসলে আশা হারিয়ে ফেলছেন। সেই আশাটা কি? যে এই যে যুবক যারা, তাদেরকে বারবার এভাবে ধোঁকা দিয়ে তাদেরকে দুর্বল করে ফেলা হয়েছে। কবি সেই শঙ্কা প্রকাশ করছেন এখানে যে আমাদের যারা যুবক রয়েছে, আমাদের যারা তরুণ সমাজ রয়েছে, তাদের এই দুর্বলতার কারণটা কি? এই যে মানসিক দুর্বলতা, তারা কেন এখনো দুর্বল রয়েছে, এরকম কাপুরুষের মতো কেন ব্যবহার করছে? সে কি আমাদেরই দোষে নয়? কবি বলছেন যে সেই দোষটা আসলে প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই দোষ। সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দোস্তর মতো সাপুড়ে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। অর্থাৎ এখানে তিনি আরেকটা উপমা দিচ্ছেন, সেটি কি, একজন সাপুড়ে তিনি যদি সাপ খেলা দেখাতে চান, তাকে অবশ্যই দস্তুর মতো বা নিয়ম মতো, দস্তুর মতো মানে হচ্ছে যে নিয়ম মতো বা হচ্ছে যে কৌশল মতো সাপুড়ে হতে হবে। তাকে সাপের সকল কৌশল আয়ত্ত করতে হবে, তারপরেই কি করতে হবে? সাপ খেলা দেখাতে হবে। কেবল একটু বাঁশি বাজায়েই সাপ খেলা দেখাতে গেলে হিতে বিপরীত হবে, অর্থাৎ সেই সাপ দেখা গেছে তাকেই দংশন করতে পারে। এ কারণে কবি বলছেন যে এই যে তরুণ সমাজ, যুবক সমাজ, তাদেরকে চালনা করতে হলে আগে থেকেই তাদের চালিকার সকল প্রকার কৌশল আমাদেরকে রপ্ত করতে হবে, তারপরে তাদেরকে কাজে লাগাতে হবে। না হলে এই সাপ যেরকম বিপরীতে দংশন করে, ঠিক তেমনি আমাদের সেই উদ্দেশ্য আহ, মানে যে মঙ্গল উদ্দেশ্য, দেশের মঙ্গল, দেশের উন্নতি, সেটা না হয়ে দেশের অনুন্নত মানে অনুন্নয়নই হবে বা অমঙ্গলই বয়ে আসবে। ঠিক আছে? আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। এই জায়গাটাতে খেয়াল করো যে কবি বলছেন যে আজ যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, অর্থাৎ সত্যি সত্যি যদি মানুষকে এভাবে কাজে লাগানো যেত, তাইলে কি হতো না, এরকম সুবর্ণ সুযোগ, অর্থাৎ দেশের উন্নয়নের যে সুযোগ, সেই সুযোগটা অবহেলায় বা এভাবে অযথা নষ্ট হতো না। ঠিক আছে? তা এরপরে দেখো কবি বলছেন যে ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না। আচ্ছা, হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে?
ইয়েস স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, একটু টেকনিক্যাল সমস্যা। হ্যাঁ, কোথায় ছিলাম আলোচনা? উম, বলছিলাম ওই যে সাপুরের কথা, যে সাপ খেলা দেখাতে হলে তাকে অবশ্যই নিয়ম কানুন জেনে তারপরে সাপ খেলা দেখাতে হবে, তাই না? তা না হলে হিতে বিপরীত হবে। ঠিক তেমনি আমাদেরকেও কি করতে হবে, যারা আসলে নীতি নির্ধারক, যারা আসলে পরিকল্পনা করে, যারা আসলে ভাবনাটা ভাবে, তাদেরকেও সেভাবেই উপযুক্ত ভাবনাটাই ভাবতে হবে, যাতে করে তরুণ সমাজকে বা যারা কর্মী আছে, যারা যুবক আছে, তাদেরকে সেভাবে কাজে লাগানো যায়। তা না হলে হিতে বিপরীত হবে, মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই হবে। ঠিক আছে? তো এরপরে কবি বলছেন যে ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনরূপ ত্যাগ স্বীকার করতেও রাজি নয়। অর্থাৎ দেশে ত্যাগী লোক বা ত্যাগ স্বীকার করার জন্য, স্যাক্রিফাইস করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু তারা যদি ধোঁকার শিকার হয়, তারা যদি প্রতারণার শিকার হয়, তারা যদি বারবার ব্যর্থ হয়, তাহলে কিন্তু পরবর্তীতে তারা আর সেখানে কোনোভাবে অংশগ্রহণ করতে চায় না। এ কারণে তারা অর্থ দিতেও চায় না বা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চায় না। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। অর্থাৎ এখানে স্বার্থপর এক শ্রেণী মানুষের কথা বলা হচ্ছে, যারা আসলে কি করে, সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থটা তারা উদ্ধার করে। এই কারণে যারা আসলে স্যাক্রিফাইস করে, যারা ত্যাগ করে, যারা আসলে অর্থ খরচ করে, তারা যখন দেখে যে আমরা আসলে ধোঁকার শিকার হয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তখন তারা আর সেখানে যোগদান করতে চায় না। এ কারণে দেখবা যে কিছু মানুষ রয়েছে, তারা আসলে দেশের উন্নয়ন হোক আর অনুন্নয়ন হোক, তারা নির্বিকার ভূমিকা পালন করে। অর্থাৎ তারা মধ্যম পন্থা অবলম্বন করে। যদিও তাদের সামর্থ্য আছে, যদিও তাদের ওই কাজে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে, তারপরেও তারা কি করে না, তারা সেখানে অংশগ্রহণ করতে চায় না। কারণ তারা দেখো বুঝে ফেলেছেন যে দেশের কল্যাণের নামে এক শ্রেণীর মানুষ, বাজে লোক, যারা আসলে কি করে, নিজেদের উদর মানে হচ্ছে পেট, অর্থাৎ নিজেদের পেট পূর্ণ করে, নিজেদের স্বার্থ উদ্ধার করে। যারা সত্যিকার দেশকর্মী, সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এই সব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। পুয়াল চাপা, পুয়াল শব্দ অর্থ হচ্ছে খড়। যে খড়ের গাদা আর কি। পুয়াল চাপা মানে হচ্ছে খড়ের গাদা। তা কবি বলছেন যে যাহারা সত্যিকার দেশকর্মী, যারা সত্যি সত্যি দেশের জন্য আসলে কাজ করে, সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে, ওই সকল স্বার্থপর মানুষের যে কারচুপি, তাদের যে অপকৌশল, সেই অপকৌশলের চাপায় তারা আসলে তলে পড়ে গেছে। বুঝতে পেরেছো? অর্থাৎ যারা সত্যি সত্যি দেশের মঙ্গল চায়, দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে চায়, তাদের সেই লোকগুলোর কথা কবি এখানে বলছেন, যে তাদের সেই স্পৃহা, তাদের সেই উদ্দেশ্য, তাদের পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখন ভালো বলিতে গেলেও এই সব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো, ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। এই লাইনটা খেয়াল করো, যে বেচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ বলতে বোঝানো হচ্ছে ওই শ্রেণীর স্বার্থপর মানুষ, যারা আসলে কেবল কি করে, সাধারণ মানুষেরকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে। সেই সকল মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো মানে হচ্ছে যে একেবারে মানে হাসির পাত্র, ঝুটা মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ মিথ্যা প্রমাণ করে দেয়। ব্যাপারটা বুঝতে পারছো, যে স্বার্থপর যে শ্রেণীর মানুষ, তারা আসলে কি করে, সাধারণ মানুষকে বা যারা আসলে সত্যিকার দেশকর্মী, দেশপ্রেমিক, তাদেরকে উল্টো মিথ্যা প্রমাণ করে যে তোমরাই আসলে ভুল করেছো। ঠিক আছে? সহজ জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন
তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। অর্থাৎ সহজ জনসাধারণের যে সরল মন রয়েছে, এইসব না ধরতে পারার, তারা তো আসলে এই ধরনের অপকৌশলগুলো জানে না, এই সকল অপকৌশলগুলো তারা আসলে বিশ্বাস করে না, তাই না, তারা মানে না। তো তাহাদের মনে অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। এই কারণে যাদের মন সহজ সরল, সুতরাং তাদেরকে যে কোনো অপকৌশল করে ঝুট বা মিথ্যা প্রমাণ করার উদ্দেশ্য তারা সফল করে। ঠিক আছে, অর্থাৎ ওই যে মুখোশ পরা যে স্বার্থপর লোক রয়েছে, তারা শুধু নিজের উদর পূর্ণ করার উদ্দেশ্যেই সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা বা এই ধরনের ধোঁকার খেলা খেলে। 10 চক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা। এই লাইনটা একটু দাগিয়ে রাখতে হবে, যে 10 চক্রে ভগবান ভূত। 10 চক্রে ভগবান ভূত বলতে কি বোঝানো হচ্ছে, যে 10 জন মিলে যদি একটা মিথ্যাকে সত্য বলে, তখন আসলে সেই মিথ্যাটাই সত্যে প্রমাণিত হয়। অর্থাৎ 10 চক্রে ভগবানকে যদি কি করা হয়, ভূত বলা হয়, তাহলে ভগবান আসলে ভূতই হয়ে যায়। এটা একটা মানে কি বলবো, ওই প্রবচন, যার অর্থ হচ্ছে যে অধিক সংখ্যক মানুষ যে বিষয়টাকে সাপোর্ট করে, যদি অসত্যকে সাপোর্ট করে, তাহলে সেই অসত্যটাই সত্যে পরিণত হয়। এই কারণেই কবি বলছেন যে যারা আসলে ওই স্বার্থপর, যারা আসলে মুখোশ পরা ব্যক্তি, যারা আসলে নিজের স্বার্থ উদ্ধারের কাজে নিয়োজিত, তারা সবাই মিলে যখন কি করে, একটা অসত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা করে, তখন সেটা আসলে সত্য বলে গণ্য হয়। তাহলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে এখন হইতে এই পর্যন্ত, এই পর্যন্ত কবি আসলে আমাদের দেশের সমাজের, আমাদের পরাধীনতার, অর্থাৎ কবি যে সময়টাতে আসলে এই প্রবন্ধ রচনা করছেন, সেই সময়টা তোমরা নিশ্চয় জানো যে ব্রিটিশদের অধীনের একটি মানে অধীন আমরা ছিলাম, পরাধীন ছিলাম, তাই না? ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম। তো সেই ব্রিটিশদের অধীনতা থেকে মুক্ত হওয়ার যে মানসিক শক্তি, সেই শক্তি কিন্তু আমরা মানে বারবার হারিয়ে ফেলেছি। তো বারবার হারিয়ে ফেলার কারণ কি? এখানে কিছু স্বার্থপর মানুষ তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য আসলে জনসাধারণের সঙ্গে ধোঁকার খেলা খেলেছে, যে কারণে আমরা আসলে মানে পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। এখন কবি প্রথমে সমস্যা দেখানোর পরে এখন দেখো সমাধান বলছেন। সমাধানটা কি? যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। অর্থাৎ এভাবে অযথা আমাদেরকে কি করতে হবে, মানে অযথা এভাবে স্পিরিটটা নষ্ট করা যাবে না, অযথা এভাবে কর্মোদ্যম নষ্ট করা যাবে না, ভালো মন্দ জ্ঞান মানে হারাই ফেলা যাবে না। আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। এখন আমরা ভাবের জগতে একেবারে আত্মহারা হয়ে গেলাম, ঠিক আছে, জ্ঞানও হারিয়ে ফেললাম, তাহলে কোনোদিনই দেশের উন্নয়ন হবে না, দেশের স্বাধীনতা আসবে না। এই কারণে কবি বলছেন যে ভাবের সুরা পান করো। ঠিক আছে, তুমি ভাবতেই পারো যে অনেক মানে মানে কি বলবো, যে অনেক স্বপ্ন তুমি দেখতে পারো, কিন্তু সেই স্বপ্নে একেবারে বিভোর হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে, তা কিন্তু উচিত নয়। তাহলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। যদি তোমরা ভাবের বশবর্তী হয়ে কি করো, জ্ঞান হারিয়ে ফেলো, তাহলে অবশ্যই তোমাদের পতন ঘটবে। দেশের পতন হবে, দশের পতন হবে, ধর্মের পতন হবে, সর্বোপরি মনুষ্যত্বের পতন হবে। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। অর্থাৎ প্রথমে যে কথাটা বলা হয়েছিল যে ভাবকে কাজের দাস মানে দাস রূপে গ্রহণ করতে, মানে ভাবকে কি করতে হবে, কাজের দাসে পরিণত করতে হবে। এই কথাটা আবার তিনি শেষে এসে বলছেন যে ভাবের দাস হইও না, ভাবকে কি করতে হবে, দাসে পরিণত করো, কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। অর্থাৎ আমাদের কাজের উদ্যম নিয়ে আসার জন্য অবশ্যই ভাবতে হবে, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এই সব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া
পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদ্ম ষাঁড়ের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষড়াইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। আমি একটু দ্রুত বলছি যেহেতু সময় একেবারেই কম। তোমাদের এর পরেও ক্লাস রয়েছে। আসলে আমার মনে হয় যে আমরা এই পরের অংশটুকু আরেকটা ক্লাস আলোচনা করলে বেশি ভালো হবে, তাই না? অর্থাৎ আমরা ওই সমস্যাটুকু বললাম যে আমাদের দেশের মানুষের সমস্যাটা কোথায়। তারা আসলে দেশের যে আলটিমেট উন্নয়ন, দেশের যে আলটিমেট মুক্তি, সেই মুক্তির পথে বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে এই স্বার্থপর মানুষের স্বার্থপর মানসিকতার কারণে। এরপরে কবি যে উপায়টা আমাদেরকে বলেছেন, আমরা এই উপায় নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। এবং এই সেদিন এই প্রবন্ধের অনুশীলনী এবং অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, না হলে ক্লাসটা এখনই শেষ হবে। সবাইকে ধন্যবাদ।